শুরু করছি আমি তো ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী, পাঠে FKCS, পর্ব সংখ্যা 28। সকলেই নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘু স্তব্ধ হয়ে গেছে। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজ ছেলেদের পক্ষে সম্ভব। বাহিরে রাত কাটানো, বড়দের মুখের উপর কথা বলা, বেপরোয়া চলাফেরা, সব স্বাধীনতাই ছেলেদের। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে। ঘরে বউ থাকলে এভাবে রাত বিরেতে বাহিরে ঘুরতে পারতো না। আচ্ছা দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফিরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য না করতে পেরে কল দিল সেই পাথরে হৃদয়ের মানবকে। পরপর 2বার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন, কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে বলছে তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তেই লাগবে। মনের কথা রাখতে 3য়বারের মতো ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো নিশ্চুপ করে বসে রইল মেঘ। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি সেই পাথুরে মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলছে। নিজের রাগ করে নিজেই বেহাইয়ার মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছে না। রাগে ক্ষোভে একসময় 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রথম প্রখর অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেছে। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ, কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরো 2 দিন পরে আসবি বলেছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানায় উপর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়ছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসেছে। স্নিগ্ধ চোখে এক পলক আবিরকে আপাদমস্তক দেখেই চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। কপালে ঠান্ডা, তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর সাড়া না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো, তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচ্চির প্যাকেট বের করে চেয়ারের উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আল্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ ঘুরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বহিছে প্লাবন, তীব্র বেকুলতা, তুই আমার নিবৃত্তে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথায় আমায় শোনাতে আসবেন না, সব কিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করেই হাসলো। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশসম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে আসছি, ঢং করিস না প্লিজ।
আমি ঢং করছি? ঢঙ্গিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরের তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিছে। মেঘ কয়েকবার হাত সরাতেও চেয়েছিল, কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছে আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছে আচরণ আমি করতে চাই না। তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়ারই সময় পাইনি। সত্যি বলছি আমি, বিশ্বাস কর। মেঘ বিরক্তির স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবিরের চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রুকুচকে পুনরায় প্রশ্ন করল, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি এসে বলে, একটু একটু বিশ্বাস করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবে বলিস। আবির কারোর অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমে একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার। এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়েই বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবে সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলোকে সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার ও লিখেছে, সাথে সুন্দর একটা চাবির রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজায় ধাক্কা দিতেই চোখে পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে, লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়েই পায়ের নুপুর দুটোকে নিচ থেকে হাতে দিয়ে উপরে তুলে পায়ের মাংসল অংশে আটকে দিয়েছে, যেন হাঁটতে শব্দ কম হয়। খুব সতর্কতায় সহিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের কাছে দাঁড়াতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচ থেকে বাকি শরীর লেপে নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢুক গিলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরনো কথা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুগ্ধ আঁকিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তুলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেই মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছেন। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার উপর ঢেলে দিয়েছিল। ব্যালকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে। সে সঙ্গে মেঘও কেঁপে ওঠে।
এই ঠান্ডা বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দেই আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলে যেতে পারছে না। কে বলবে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্য করতে পারতো না। আবির বাড়ি ফিরেছে সবেমাত্র 6 মাস হয়েছে। এতেই আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ে রাগ আর জেদের কাছে খানবাড়ির প্রতিটা সদস্য হার মানত, সেই মেয়ে রাগ অভিমান এখন আবির ভাইয়ের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই হয়, শত রাগের পরেও প্রিয় মানুষটার উপস্থিতি হৃদয়ে প্রশান্ত করে তুলে। দেওয়াল ঘড়ির টিন টিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 12টা বাজে। বুক ধুকপুক করতে শুরু করেছে। মেঘ অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জেগেছে। বুক ফুলিয়ে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব নয়। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতে টান অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘকে উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘকে গা ঢেকে দিয়ে মেঘের কাঁধের দুপাশে দুহাত ভর দিয়ে মেঘের মুখোমুখি উপর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শীতের ভারী কোনো জ্যাকেট। একটা ট্রাউজার আর ফুলহাতা টি শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে। বন্ধ চোখগুলো চোখের পাতা। হাতে খোপা বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দু হাতে বেলি ফুলের মালা। বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিবু নিবু চোখে তাকাতেই আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করল। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশী হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীরের থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসে মেঘের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের অক্ষি যুগলে ঘুম লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টাদশীর অনাদেয় কর্মকাণ্ড আবিরের গভীর ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখে মেঘকে দেখছে। মেঘ কয়েকবার ঢুক গিলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভেতর মেঘের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আমার। আবির এক হাতে শরীরে সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতে আঙ্গুল দিয়ে মেঘে ঠোঁটে স্পর্শ করলো। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুতে আজ স্বাভাবিক নয়। অষ্টাদশী মস্তিষ্ক জুড়ে চিন্তার ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? এদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ায় ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুমো ঘুমো কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙ্গুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল। মেঘের গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব নয়। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি, ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রুকুচকে বলল, ধরি তো নি, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে।
মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবিরের দু হাতে ভর রেখে অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া উষ্টের মাঝে শুধু কয়েক সেন্টিমিটার ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে উষ্ঠদয়। তখনই আবিরের ফোনে রিংটং বেজে উঠল। রিংটনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়াতেই ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিলে আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তে বদলে গেছে, ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবিরের সাইলেন্ট করা ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরেতে আবির ভাইকে কল করে এটা মেঘের সহ্যই করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ঝটকায় আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তুলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে, দরজাটা ঠাস করে লাগিয়ে রুম থেকে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করেন না। মিমের বলা ঘটনা যদি সত্যি হয় তবে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাই লিখিয়েছেন, আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখছে বিদায় রাগ করছে। সব সময় তো সে দেখে না, তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয়, তবে তানবীরের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানবীর দুজনই জনপ্রিয়তার প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানবীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানবীর আর আবির দুজনকেই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানবীরকে দিয়ে দিবে, কিন্তু দুই ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দুই ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানবীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, উপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করছে সেটাই যেন সফল হতে পারে সে দোয়াই করছেন তিনি। 2-3 বার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছেন। সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছে। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পিছন পিছন তানবীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ আর মিম ডাইনিংয়ে বসে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনেই ছুটে এসে তানবীরকে প্রশ্ন করে, জিতেছ? তানবীর হেসে উপর নিচ মাথা নাড়ে। কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভনু, আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করলো, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই তানবীরকে অভিনন্দন জানাচ্ছে। তানবীর ভয় আছে কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার দেওয়া শুরু করেন। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানবীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানবীরের উচিত সবাইকে মিষ্টিমুখ করানো। তানবীর আটকে উঠে, আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে, ভাবা যায়? তানবীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু, আব্বু, কাকিমণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম,
আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সে সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানবীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়ে তানবীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্টস করেছে। বর্ণ কংগ্রেচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণেই মনে হলো তানবীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবারেই রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কংগ্রেচুলেশন। আর তানবীর ঠাট্টার স্বরে বলল, বাবা তুমি আমায় অভিনন্দন জানাবে? তা তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শুনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটোখাটো একটা ট্রিট দিত। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনো মেয়ে, ট্রিট দেওয়ার কখনো প্রয়োজনের আয়ত্তে পড়ে না। এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দিব, রেডি হয়ে থেকো। শুনেন, বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবো? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে। আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কল কেটেই বন্যা মেঘকে কল দিয়ে সব কিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে। তানবীরের জন্য গিফট কিনবে, সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনেই ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে আসছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজনে বাহিরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সে প্রথম দিন থেকেই পছন্দ হলেও তামিম বন্যার উপর ওই রকমভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধুর কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়ে। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্য তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে, সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে। এসব ভেবে মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যা এখন পর্যন্ত কারোর প্রতি কিছুই শুনেনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো। দুজনই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ বল। দেখ বন্যা, আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করেছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে। ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নয়। তোকে বন্ধু ভেবেছি, সবসময় তাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাল্লাহ, দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তানবীরকে দেখল। আজ সে গাড়ি নিয়ে এসেছে। মেঘ
মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকে এক পলক দেখে পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না না, সমস্যা নেই। বল কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দু চোখ সরু হয়ে আসে, ভ্রু জোড়ার মাঝে কয়েক স্তর ভাঁজ হয়ে গেছে, চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুতর কণ্ঠে প্রশ্ন করল, কে? মেঘ স্বাভাবিকভাবে মজার ছলে উত্তর দেয়, তামিম। সহসা তানভীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বলে চলে আসলেও তামিম সেখানে দাঁড়িয়ে পড়েছিল। এইভাবে বন্যা রিজেক্ট করে দিবে এটা সে কোনো ক্রমেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নেবে, কিন্তু না। মিনহাজ তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তানভীর গলা খাকারি দিয়ে ঢুক গিলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতেই মূলত এমনটা করা। রক্তচক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাসটা চোখে দিয়েই বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাহিরে শান্ত থাকলেও তার মনে ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটা ছেলে ফ্রেন্ড হয়েছে। কয়েক মাসের বন্ধুত্বে তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বস, আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলো, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যেই ফিরে আসছে। চোখে এখনো সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ না দেখা গেলেও মুখ বিবর আটকে রাখা নিঃশ্বাসের কারণে গাল দুটো অনেক বেশি গুলুমুলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এত সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যাকে এভাবে মুড অফ করে থাকতে দিবে না। তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনে নিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে, সেই সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির মিররের দিকে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানল। দুই বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ যে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে, এদিকে মেঘের কোনো হুঁশ নেই। আচমকা বন্যার নজর মিররে পড়তেই আটকে উঠে মেঘের হাত চেপে ধরে। শেষ। তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব। চোখে চোখে ইশারায় কথা বলছে। তখনই তানভীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউডস্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, এই যে হিটলার কল দিয়েছে। তানভীর গুরুতর কণ্ঠে জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার অমনি তানভীর লাউডস্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরেছে। দু একটা কথার জবাব দিল কিনা তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো দেখোনি? আবিরের উত্তর শোনা গেল না। তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, রাখছি। বন্যার মেঘ দুজনেরই মুখ চাহচাই করলো। কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যে তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘদের বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে বসে। সেই ভার্সিটির সামনে সানগ্লাস পড়েছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে ওঠে, ভাইয়া তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে।
দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানবীরও অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করে যাচ্ছে। তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠছে? কোন বিষয় নিয়ে আপসেট? বোনের অভিরাম প্রশ্নের উত্তরে তানবীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি হয়তো তার জন্য। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। রুজুগোল কুচকে আছে। সে আবিরের রাগান্বিত চোখ দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় ব্যাককল পাইছ? ভালো করে তাকাও তো দেখি। তানবীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ বেঞ্চি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানবীর কপাল গুটিয়ে প্রশ্ন করলো, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, এসব কিছুর চিকিৎসা ভাবিই করবে। তানবীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ ডাক্তার মেয়ের বাপের তো আমার মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকনামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানবীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণ যাবৎ অনেক কষ্টে সে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করলো, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম। তোর ভাইয়ের যে রাগ আর তেজ, কোন মহিয়সীর কপালের যে পূর্বে আল্লাহ ভালো জানেন। ভাবি সকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোরে বলেছে আমার ভাই যতটা রাগী তার থেকে কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টা স্বরে বলল, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মার খাইছিস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তানবীর চলে আসছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানবীরের দিকে এগিয়ে দিয়েছে। তানবীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করে 4-5 বার ফোনে কথা বলা জন্য উৎসে গিয়েছে। যতবার এসে বসেছে ততবার মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানবীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যার জোড়াজুড়িতে তানবীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানবীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দর না, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখছে তানবীর, কিন্তু কখনো এইভাবে চোখ মুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরেতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলে ঠিকমতো তাকাতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানবীরও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়াল হলে বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায়। সেই ছটফটানি বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘের সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলে ব্যস্ত। এই সুযোগে তানবীর মুগ্ধ আঘাতে বন্যাকে দেখে যাচ্ছে। আচমকা তানবীরের দু ঠোঁটের এক কোণ কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুকে টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়ুষ্য হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাবার শেষ অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানবীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানবীর তার কোনো কথা কানে তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কথা শেষ করে বন্যার চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানবীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়ে সেই সাথে হৃদস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। থপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনোই কারোর ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানবীরদের দিকে তাকিয়ে আছে। তানবীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমি দিয়ে আসবো। বন্যা
কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি বাসায় যাওয়া প্রয়োজন। কেন, বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা। তানবীর গাড়ির চাবির রিং সহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানবীর। কিছু দূর যাওয়ার পর থেকে তীব্র যানজট। তানবীর স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না, আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘার বন্যার উপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান এতবার ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানবীর নিরুত্তরে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যে তানবীর আবিরের অফিসে আসছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলল। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দু হাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানবীর পুনরায় বলা শুরু করে, দুদিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজায় গেছে। পাখনা দুটা আজই পুড়াইয়া দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুকটা ছিঁড়ে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, বস। আমি এখানে বসতে আসিনি। তুমি মারবার জন্য নিষেধ কেন করছো? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিএসকে ডাকলো। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকলো, শুনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি যাও। নাস্তার সাথে ভালো করে একটা ফুলের মালা নিয়ে আইসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে। কাগজ ফুলের মালা দিলে তা তো মান সম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া বলে পিএস চলে গেছে। তানবীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। পিএস বের হতেই তানবীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে। তাদের দুই ভাইয়ের দুরকম সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবে শান্ত হয়। আর পরিবার বা প্রিয়তমার উপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়। কখনো দেওয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানবীরের স্বভাব উল্টো। মারপিটে তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ার জন্য অনেকবার অনেকেই হালকা পাতলা মাইর দিতে হয়েছে। তবে খুব রাগ উঠে গেলে তানবীর প্রচুর চিল্লায়, যা মুখে আসে তাই বলতে থাকে, কাউকে পরোয়া করে না। তার কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠেছে মানে সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে। বুঝুক আর না বুঝুক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলবে। পুরো 10 মিনিট তানবীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানবীরের রাগ উঠেছে মূলত তামিমের উপর। এই রাগ আরও 2-3 মাস আগে থেকেই। আবিরকে সে বেশ কয়েকবার ওয়ার্ন করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলে বা মেরেই হোক বিষয়টা সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজ আবির নীরব। ছেলেকে কিছু বলতেও নিষেধ করেছে। এই রাগে তানবীর উল্টাপাল্টা চিল্লাচ্ছে। আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানবীর হুট করে আবিরের ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভ্রুকুচকে বলে, কাজটা শেষ করতে তো দিতে। তানবীরের রাগ 3 গুণ বেড়ে গেছে। হুঙ্কার দিয়ে বলল, কোনো কাজ করতে হবে না, তুমি আমার বিষয় সমাধান করে তারপর যা ইচ্ছা করবা।
এক পর্যায়ে তানবীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুমে থাকায় সে এই ঘটনার কিছুই শুনেনি। দুই একজন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানবীরের কথার জবাবে আবির হেসে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবত চিল্লাচিল্লি করছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন, কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের উপর থেকে একটা কাঠের বক্স দেওয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বললে, কিছু ঠিক নেই, আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বক্সটা দেওয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢুকে। তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আটকে উঠে বলে, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি? কি হয়েছে তানবীর? তানবীর ভারী কণ্ঠে বলে, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না। এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানবীর পুনরায় বলল, তোমার বন্ধু দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ, জয়কে পেটাতে। এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছিল। আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো, অথচ সে আমাদের কথা না মেনে দেশে ফিরেছে। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠাইছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ, ছেলে আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল, কথা তো বলতে পারেনি, উল্টো হাত পা ভাঙালো। অথচ 3 মাস হলো বোনরা 2টা ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে। এদিকে তার কোনো হুঁশ নেই। এ কোনোভাবেই আমার ভাই হতে পারে না। রাকিব মৃদু হেসে বলল, এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘুরছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষে চলে যায়। এমনিতে তো কোনো কথা বলেই না, কোনো কিছু 10 বার জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তানবীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ার এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবির ভ্রু কুঁচকে আসে। 2 ভ্রুয়ের মাঝখানে কয়েক স্তরের ভাঁজ পড়ে। গম্ভীর কণ্ঠে বলে, কী সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানবীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামবো? আমি কি এমন বাজে কথা বলছি? তুমি বেশ কিছুদিন যাবত আমার বোনকে ইগনোর করতেছো। কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না? নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করনি। একটা সময় পর্যন্ত যে আবির ভাইয়া বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সেই এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণীর আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানবীরের কথা সম্পূর্ণ করার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আমার লোচনে দেখা ভয়ঙ্কর সুন্দরী হলো আমার মেয়ে। এই তল্লাটে লক্ষ কোটি সুস্থিতের ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতেই আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মোহচ্ছন্নতা ব্যতীত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শুন। তোর বোনই আমার জীবনের একমাত্র রমণী, যার আগে বা পরে ভুলক্রমেও কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন ছিল, আছে আর সারা জীবন পাশে থেকে এই আবিরের উপর তার কর্তৃত্ব চালাবে। এক আবিরের প্রাণ এক মেঘেতে নিবদ্ধ। যদি তাই হয়, তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কি অবহেলা করবে, এটা আমি কখনো সহ্য করব না। সে যদি সাজ্জাদুল খান আবিরও হয়, তাও আই ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। আবির যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পারছে, তাই এভাবে চেয়ে আছে। ভাই হিসেবে কি আমি চাইবো না যে আমার বোন সবসময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল, আমার তোর বোনকে অবহেলার করার জন্য তোর বোনই দায়ী। ও
কে আমি যতটা সম্ভব আঁকলে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি, শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায় 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলছি যতক্ষণই সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না? যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকায় আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। যার হাসিতে আবির বাঁচে, তার হাসি না দেখে আবির বাঁচতে কেমন করে? কি হয়েছে? মাইশা আপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করে ওকে নিয়ে আসছিলাম, যাতে মালা তোর বোনের মাথায় আজে বাজে কথা ঢুকাতে না পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলছিলাম। তোর বোনের হাতের মেহেদি নষ্ট করেছি, মন খারাপ করেছিল। ভাবলাম মেহেদি মোছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্য হয়নি। বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যা ভেবেছিলাম ওকে বুঝাবো, ওর আচরণের কথা বলতেই ইচ্ছে হয়নি। তারপর আরেকদিন ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট সামনে আসছে, যেখানে তামিম আর মিনহাজ উল্টোপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে? একবার ভাবার প্রয়োজন বোধ করেনি। ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে আসছিল, আমি এক প্রকার রাগে কথা বলছিলাম, এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলেদের কথোপকথন শুনে আমার মেজাজ আরও খারাপ হচ্ছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুরবাড়ির সুখের কথা বলছিলেন তা সহ্য করতে আমি পারিনি, তাই চলে আসছিলাম। 5 দিন থাকলে কাজ মোটামুটি গুছাতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে, ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব, কিন্তু 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিচ্ছে। কল ব্যাক করতেই শুনি কান্না করতেছে। কিসের কাজ কিসের কি সব ফেলে বাসায় গেছি। তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছে। দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলছিলাম আমায় কল দিয়ে আমার রোমান্টিক মুডে 14টা বাজাতে? তাহলে কার দোষ? আর মালার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? বিয়ের দিন তো তুই সামনেই ছিলি, যা যা ঘটেছে সবটাই তোর স্বচক্ষে দেখা। এখন মালার যদি লজ্জা না থাকে তো আমি কি করব? মালা কেন কল দিছিল জানি না, কথা হয়নি। ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলছো তা সত্যি কিনা দেখি। মানে তুইও কি তোর বোনের মতো আমায় অবিশ্বাস করিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না। আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকেই সেই দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিক পাই তাহলে বোনকে দিব না। আবির ফোন বের করে তানবীরের সামনে টেবিলে রেখে রাগে স্বরে বলে, নে ফোন, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থ্রেট দিবি না। তোর বোন আমার মানে আমারই, বেশি করলে ওরে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানবীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানবীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ, একটা ফাইল ছাড়া যা দেখার দেখ। তানবীর ঠাট্টা স্বরে বলল, কেন, কি আছে ওই ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোনের আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দায়ী না। তানবীর 1 মিনিটেই ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বোনের সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনে তাকাতেই নাম ভেসে উঠেছে, হৃদয়হরণী। কয়েক সেকেন্ড হয়ে গেছে কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানবীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। এভাবে মেঘকে কল দেওয়ার খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করল, কি করছিস? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব, ঘাস কাটি। মানে? শুয়ে আছি। খাইছিস? ভাইয়া ট্রিট দিয়েছে, জানেন না? জানি। তাহলে জিজ্ঞেস করছেন কেন?
এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না? অবশ্য পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না। রাখছি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানবীরের দিকে তাকিয়ে রাগেশ্বরে বলল, দেখছিস, এজন্যই কথা বলি না। ও যে ছেলেদের সাথে মিশছে, ঘুরছে, সেদিকে সমস্যা নেই। আমায় কেন মালা কল দিয়েছে এই জিদে এখনো এমন করতেছে। এই হলো মেয়ে জাতি। নিজের বেলায় 16 আনাই লাগবে, আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানভীর আর রাকিব দুজনেই সশব্দে হাসছে। দুই ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দুই ভাই রাগারাগি করবে, একটু পরে মিলে যাবে, এটা অনেক পুরনো ঘটনা। অনেকক্ষণ আগে কফি আর নাস্তা নিয়ে আসছে। মালাটাও রাকিবকে দিয়ে গেছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশে রেখে দিয়েছিল। তানভীরের মেজাজ এখনো অনেকটা শান্ত। সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, তুই এখানে কেন আসছিলি বলতো? তামিমকে মারতে দেয়নি তার জন্য? অথচ 1 ঘন্টা যাবত তোর বোনকে নিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ ওঠে মানে চিল্লাতেই হবে। তানভীর ভারী কণ্ঠে পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দিলে ওই ছেলেকে এখনই মাটিতে কূপে রেখে আসবো। তাতে কী লাভ হবে শুনি? আমি পুরো ঘটনাই জানি। তুই যা বলছিস সেটাও বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর উনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেয়েছি, উনি খুব বাস্তববাদী একজন মানুষ আর খুব স্ট্রিক্ট। তোর বোন জেদি ঠিক আছে, তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি, কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেজিক যেভাবে একাকার করে ফেলিস, থাক আর কিছু বললাম না। এখন মূল ঘটনায় আসি। তোর উনাকে তামিম প্রপোজ করেছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো, তাহলে উনি মুখের উপর রিজেক্ট করতে পারতো না। সময় নিত, ভাবতো, পরে ইনিয়ে বিনিয়ে না করতো। এখন এই ঝামেলাবিহীন ঘটনায় তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পেটালি। এতে আর কিছু হোক আর না হোক, বন্যার সামনে তোর ইমেজ নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এভাবে মারপিট করলে অবশ্য বন্যার কানে কথা যাবে। তোর প্রতি তার নেগেটিভ চিন্তা ভাবনা আরও বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথাও বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবনও অ্যাকসেপ্ট করবে না, বরং সম্পর্ক আরও নষ্ট হবে। আমি চাই না তুই একই ধাক্কা 2বার খাস। প্রথমবার তোর ভুল ছিল না, তবুও কষ্টটা তুই বেশি পাইছিস। এত বছর পর নতুন করে কারোর প্রতি ইমোশন আসছে, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্তত পক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনের খুশি দেখতে চাই। ভুলে যাস না, আমরা সবাই এক মায়ের বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে, আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব। প্লিজ ভাইয়া, এভাবে বলো না। কারুর কিছু হবে না ইনশাল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তির খাতা যে এখনো শূন্য। জীবনে সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। এ জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার, সেই ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না। তানবীরের কথা শুনে আবির শুকনো মুখে বিষম খেল। রাকিব তাড়াতাড়ি পানি গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনো রকমে একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানবীর পুরাই বেকুব হয়ে গেছে। আবিরের সিরিয়াস মুড ঠিক করতেই তানবীর মজা করছিল। আবির যে এমন কথা বলবে এটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টা সুরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াল মেনটেন করেই, আমি বরং উল্টোটা করলাম। শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানবীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাসলামো। আবিরের
জুনিয়র তানবীরকে মামা ডাকবে নাকি চাচ্চু, সেই নিয়ে আলাপচারিতা চলল। খানিকক্ষণ বাদে তানবীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া, বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেই সিদ্ধান্ত ঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এই কথায় কোনো ভুল নেই, কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজেরকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরও একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যে উল্টাপাল্টা আচরণ করিস, সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। অপ্রয়োজনে একটু খোঁজ খবর নিবি। জানিস তো, মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফুরাচ্ছে না। এর মধ্যে ফুপ্পি আবিরকে কল দিয়েছিল। দুই ভাই ফুপ্পির সঙ্গে কথা বলেছে। আবির আর তানবীর যতই ব্যস্ত থাকুক না কেন, সপ্তাহ অন্ততপক্ষে একদিন হলে ফুপ্পির সাথে দেখা করে আসে। আসিফ ভাইয়া এখনও দেশে ফিরেনি, তবুও জান্নাতের একাই দুই বাড়িতে যাতায়াত করতে হয়। একদিকে রাকিবদের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের, বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি। শাশুড়ির সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানবীর কৌতূহল নিয়ে প্রশ্ন করল, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাবো নে, নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা। অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানবীর অফিসেই ছিল। যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানবীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখলো। মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি খাবো না চকলেট। আবির ভারী কণ্ঠে জবাব না খেলে ফেলেতে মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক চেয়ে রইল, পরক্ষণে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তখনই রুম থেকে আদি আসছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করে, মেঘাপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু বলে আদি চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির উপর থেকে সেটা দেখে নিজেও রুমে ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না, আবার কোনো কিছু লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ অনেক দিন যাবৎ। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সেই রাগ এখন কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটাও হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতে আশিক নামটাও আবিরই লিখিয়েছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিদেই মেঘের এমন আচরণ করছে। 9:30 নাগাদ আবির বন্যার নম্বরে কল দিয়েছে। দুইবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যা সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানবীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করল, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, দেখোনি নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে আরও 2 ঘন্টা আগেই দেখছে তানবীর রিকোয়েস্ট পাঠাইছে। এমনকি তানবীরের আইডিয়াও ঘুরে দেখেছে। বন্যা ইচ্ছে করে অ্যাকসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্যান লিস্টে অ্যাড করলে সব কিছুতে নজরদারি করবে, এই ভয়ে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানবীর আবার কল করেছে। কল রিসিভ করতেই বন্যা এখন হাত কাঁপছে, ভয়ে ভয়ে রিসিভ করেছে। তানবীর আবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? অ্যাকসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছেন? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ। আচ্ছা রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া?
সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। বলুন। আই এম সরি, দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারে উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেজাজ একটু গরম ছিল। বন্যার অক্ষিযুগল প্রশস্ত হয়ে গেছে, হা হয়ে রুমের দেওয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলছে, এটাও ভাবা যায়? ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুইজনেই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে, তেমনি তানভীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে। তবে আজকের সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে। বন্যা, জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। বন্যা, তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগে হলো মন ফ্রেশ। বন্যা, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকেছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পরে আমি এখন কুমায় যাওয়ার রাস্তায় খুঁজছি। মেঘ, উমা কেন? বন্যা, এক একটা স্ট্যাটাস যে দিয়েছে, লাইনগুলো পরেই আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাসের মানে বোঝা তো বহুদূরের বিষয়। মেঘ, এটা আমার ভাইয়ের একাকার সমস্যা না, আমার মনে হয় এটা ছেলের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, আগামাথা কিছুই বুঝি না।